আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধারণা করা হয়েছিল লক্ষ্মীপুর থেকে মাহফুজ আলম আর কুমিল্লা থেকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বিএনপির টিকেটে দাঁড়াবেন। মাহফুজ আলমের ভাই একরকমের ঘোষণাও দিয়ে দিয়েছিলেন। কিন্তু এখন এত পানি গড়ানোর পর এই যে এই দুজনের পেছনে যেহেতু কোনো সমর্থন নাই, জনমানসে এদের প্রতি কোনো ভক্তি, শ্রদ্ধা, সম্মান, স্নেহ কিছু আর অবশিষ্ট নাই, আর এদের বিরুদ্ধে নানা রকম অপরাধ অপবাদের অভিযোগ, তো সেই অবস্থায় বিএনপি আসলে এনসিপির সঙ্গে যেমন জোটে যেতে রাজি হয় নাই, এবং সেই জোটে যেতে রাজি না হওয়ার ফলেই এদেরও বিএনপির টিকেটে নির্বাচন করার যে সম্ভাবনা সেটা ক্রমাগত কমেছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারে, ইউনূস সরকারে একটা বড় পরিবর্তন সূচিত হয়েছে বুধবারে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম এই দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের মাধ্যমে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তফসিল ঘোষণা হওয়া মাত্র এই দুই উপদেষ্টার পদত্যাগপত্র কার্যকর হবে। এর ফলে ইউনূস সরকারে ছাত্রদের আর কোনো প্রতিনিধিত্ব থাকছে না। মানে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মাহফুজ আলম যখন 15 মাস পরে পদত্যাগ করছেন, তখন নিশ্চিতভাবেই আপনারা অনেকেই আমার সঙ্গে একমত হবেন যে 15 মাস আগে 2024-এর আগস্টে যে আশাবাদ, যে নতুন বাংলাদেশের স্বপ্ন এদের হাত ধরে হয়তো সফল হবে, একটা নতুন রাজনীতির দিকে এরা নিয়ে যাবেন, এমন একটা প্রত্যাশা বাংলাদেশের একটা বিরাট অংশের মানুষ করেছিলেন, সে প্রত্যাশায় একেবারে গুড়ে বালি হয়েছে। মানে কেউ এখন আর বিশ্বাস করেন না যে 2024-এর নেতৃত্ব দানকারী ছাত্ররা, মাহফুজ আলম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিংবা নাহিদ ইসলামেরা বাংলাদেশে কোনো নতুন রাজনীতির সূচনা করার চেষ্টা করেছেন 15 মাসে, কিংবা তারা কোনো নতুন রাজনীতির সূচনা করতে যাবেন। কাজেই এই উপদেষ্টাদের পদত্যাগ, সেটা বাংলাদেশের রাজনীতির জন্য কি কারণে গুরুত্বপূর্ণ, এরপরেও সেক্ষেত্রে আমার বিশ্লেষণে প্রথম গুরুত্বের বিষয়টি হচ্ছে, মনোযোগে আনবার মতো বিষয়টি হচ্ছে এই যে ইউনূস সরকারের তাহলে আর বৈধতা থাকে কিনা। কারণ মনে রাখবেন, 8ই আগস্ট যখন ইউনূস সরকার গঠিত হলো, তখন বলা হয়েছিল যে ছাত্রদের সঙ্গে আলাপের মাধ্যমে সেনাপ্রধান এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ছাত্রদের পছন্দ। এবং এরপর জানুয়ারি মাস থেকে বিএনপি যখন বারবার দাবি তুলতে থাকলো, প্রথম বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি বললেন যে এই ছাত্র নেতারা যদি এখন রাজনৈতিক দলও গঠন করে তাহলে তাদের আর সরকারে থাকা ঠিক হবে না, কারণ তাহলে সরকারটি, ইউনূস সরকারটি নিরপেক্ষতা হারাবে। তখন যিনি তথ্য সম্প্রচার মন্ত্রী ছিলেন নাহিদ ইসলাম, তিনি বিবিসি বাংলাকে এর প্রতিক্রিয়ায় বলেছিলেন এবং বড় একটা ফেসবুক স্ট্যাটাসও দিয়েছিলেন যে 1-11 সরকারের সঙ্গে ইউনূস সরকারের সবচেয়ে বড় পার্থক্যটা হচ্ছে যে এখানে ছাত্র প্রতিনিধিরা আছেন, মানে অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী পক্ষ এই সরকারে আছে বলে এটা আসলে অভ্যুত্থান পরবর্তী সরকার, অভ্যুত্থানের সরকার। এটা একটা সেনা সমর্থিত সরকার, 1-11 সরকারের মতো সরকার নয়। এখন তো প্রশ্ন উঠতেই পারে যে যখন অভ্যুত্থানের নেতারা আর কেউ নেই, যিনি কিনা প্যারিসের হাসপাতালে শুয়েছিলেন, সেই ডক্টর ইউনূস কি করে এই সরকারের বৈধতা ধরে রাখেন? তো সেসব প্রশ্ন নিশ্চয়ই প্রয়োজনে সুযোগে রাজনৈতিক বিভিন্ন মহল ওঠাবেন, সেসব হয়তো বা নির্বাচনের আগে পরে আমাদের দেখতে হবে। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মাহফুজ আলমের এই পদত্যাগ একরকমের 2024-এর ছাত্র নেতাদের যে বিরাট রাজনৈতিক একটা বিকাশ বলবো, নাকি বলবো যে এক বিরাট, তারা এই একটা মানে এক উত্থান ঘটেছিল, নাটকীয় উত্থান। মানে ঘরে ঘরে সকলে আমরা আগস্টের পর এই হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মাহফুজ আলমকে চিনে ফেললাম, এবং 3জন মন্ত্রী হয়ে গেলেন তারা। হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সারা বাংলাদেশ দাপিয়ে বেড়াতে থাকলেন, পদায়ন, একে ধরো, ওকে মারো, একে মামলা দাও, এ সব কিছু তারা নিয়ন্ত্রণ করতে থাকলেন। এই যে তরুণেরা, এই তরুণদের রাজনীতির একরকমের অবসান হতে যাচ্ছে কিনা সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে। মানে নির্বাচন পর্যন্ত নিশ্চয়ই এনসিপির বিষয়ে মাঝে মাঝে পত্রিকায় খবরাখবর প্রকাশিত হবে, কিন্তু পত্র পত্রিকা, সংবাদ মাধ্যমে যে পরিমাণ মনোযোগ এই মাহফুজ আলম, আসিফ মাহমুদেরা পেতেন, সেটা যে অনেক কমে এসেছে
সে বিষয়ে নিশ্চয়ই আপনারাও আমার সঙ্গে একমত হবেন। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 15 মাসে ভয়াবহ সব বিষয়ে শিরোনাম হয়েছেন। তিনি প্রথম শিরোনামে এসেছেন যে তার এপিএস মোয়াজ্জেম তিনি কয়েকশো কোটি টাকা বাগিয়ে নিয়েছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস হিসেবে কে কোথায় ঠিকাদারি করবেন থেকে শুরু করে সকল মন্ত্রণালয়েরই প্রায় একরকমের উন্নয়ন কাজ থেকে শুরু করে পদায়ন নাকি এই এপিএস মোয়াজ্জেম নিয়ন্ত্রণ করছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হয়ে। তার এপিএস মোয়াজ্জেম কয়েকশো কোটি টাকা বানিয়ে ফেলেছে, এরপর তিনি তাকে সরিয়ে দিয়েছেন, এতে তিনি প্রথম খবর হলেন। এরপরে তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার খবরের শেষ নাই, মানে তিনি বন্দুকের গুলি নিয়ে ধরা পড়লেন বিমানবন্দরে, কেউ বললেন AK-47 আছে তার কাছে, তারই গুলি পাওয়া গেছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলে বসলেন যে হ্যাঁ তার কাছে তো অস্ত্র আছেই, কারণ তিনি পরিবার পরিজনের নিরাপত্তা রক্ষার জন্য বাড়িতে অস্ত্র রাখেন এবং সেই অস্ত্রের কিছু গুলি ভুলক্রমে তিনি নিয়ে বিদেশ রওনা হয়েছিলেন। এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গুলশানে এক চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত বলে হাতে নাতে পুলিশ গিয়ে যাদেরকে ধরলো চাঁদাবাজি, দ্বিতীয় দফায় চাঁদাবাজি করতে যাওয়ার পর তো সেই দলটির এক নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বলে বসলেন যে গভীর রাতে ওয়েস্টিনের সামনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পরামর্শ দেওয়ার পরেই তারা চাঁদাবাজি করতে গিয়েছিলেন। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তখন ব্যাখ্যা হিসেবে হাজির করলেন যে তিনি আসলে গুলশানে গিয়েছিলেন কারণ প্রায়ই তিনি রাতের খাবার খেতে অনেক রাত হয়ে যায়, বাসায় আর তখন তাকে খাবার দেওয়ার কেউ থাকে না, কাজেই তিনি হয় নীলা মার্কেট যান হাঁস খেতে আর না হলে ওয়েস্টিন, মানে ঢাকার সবচেয়ে বিলাসবহুল হোটেল ওয়েস্টিন, 5 তারকা হোটেল ওয়েস্টিনের রেস্টুরেন্টে খেতে যান। এই কিনা মানে 2024-এর আগস্টেও ছাত্র থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এসব 25-26 বছরের বয়সী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিয়মিত ওয়েস্টিনে খেতে যান, এ কথা তিনি সংবাদ মাধ্যমের সামনে বলে বসলেন। কাজেই কোটি টাকা যে বানিয়েছেন তারা, মানে কশো কোটি টাকা বানিয়েছেন সেটা বোঝা না গেলেও তাদের জীবনযাত্রায় যে পরিবর্তন, তাদের গাড়িতে যে পরিবর্তন, তাদের খাবারের জায়গা পছন্দে যে পরিবর্তন, তাতে এরা যে নানা রকম মানে শুধু যে দাপিয়ে বেরিয়েছেন মববাজি করেছেন তাই নয়, তারা যে টাকা বানিয়েছেন সে বিষয়ে আর কোনো সন্দেহের অবকাশ থাকে না। কাজেই এসব মিলিয়ে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াদের প্রতি মানে তরুণ নেতা হিসেবে মানুষ যে ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান এবং সম্ভাবনা দেখে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল, সেটা একরকমের নস্যাৎ করে দিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা কিন্তু তাদের পদত্যাগ করছেন। মাহফুজ আলমের কথা ধরুন, ডক্টর ইউনুস 2024-এর সেপ্টেম্বরে ক্লিন্টন ফাউন্ডেশনে নিয়ে গিয়ে বন্ধু ক্লিন্টনের সামনে পরিচয় করিয়ে দিলেন যে এই নাকি 2024 আগস্টের আন্দোলনের মাস্টার মাইন্ড। মানে এটাতে তো অনেকেই খুব খেপে গেলেন তো বটেই, কারণ ডক্টর ইউনুস আসলে মাহফুজকে মাস্টার মাইন্ড বলতে গিয়ে আসল যে মাস্টার মাইন্ড ছিলেন এই নেতাদেরকে যারা তৈরি করেছিলেন, জামায়াতের নেতৃবৃন্দ, মূলত ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দরা যারা ক্রমাগতভাবে তাদেরকে জনবল, কৌশল, এমনকি কে কখন কোন ভিডিও বার্তা দেবেন, কি কৌশলে আগাবেন, কোন দুদিন কর্মসূচি একটু ঠান্ডা থাকবে, কোন দুদিন কর্মসূচি বেশি থাকবে, এই সব কিছু বলে যারা কিনা তাদেরকে আন্দোলনের জন্য আগে প্রস্তুত করেছেন, তারপর আন্দোলনের সময় সামনে রেখেছেন এবং পেছন থেকে সব রসদ জুগিয়েছেন, তাদেরকে একরকম পিছনে ঠেলে দিতে ডক্টর ইউনুস মাহফুজকে মাস্টারমাইন্ড পরিচয় করিয়ে দিয়ে মাহফুজের বিপদ বাড়ালেন। এরপর মাহফুজ ক্রমাগতভাবে জামায়াতে ইসলামীকে নানা রকম খোঁচাখুচি করতে থাকলেন, তার ফেসবুক স্ট্যাটাস দিয়ে তৌহিদি জনতার বিরুদ্ধে স্ট্যাটাস দেন, এরপরেই সেটা মুছে ফেলেন কতক্ষণের মধ্যে, তারপর জামায়াতে ইসলামীকে যুদ্ধাপরাধের জন্য ক্ষমা চাইতে বলেন, আবার ধমক খেয়ে সেই ক্ষমা চাওয়ার স্ট্যাটাসও তিনি নামিয়ে ফেলেন। এসব করতে করতে তার আসলে দাঁড়ানোর আর কোনো জায়গা নাই। এই দুজনেরই স্বপ্ন ছিল, যদিও বিএনপি জানুয়ারি মাস থেকে বলছিল যে এদেরকে পদত্যাগ করতে হবে, ফেব্রুয়ারি মাসে দল গঠনের পর নাহিদ ইসলাম তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে সরে দাঁড়ান এবং তিনি দলের দায়িত্ব নেন সম্পূর্ণত জাতীয় নাগরিক পার্টি গঠন করে। কিন্তু মাহফুজ এবং আসিফ মাহমুদ যে থাকেন, এই মাহফুজ আর আসিফ মাহমুদ দুজনেরই স্বপ্ন ছিল যে দল তাদেরকে বরাবর বলে আসছে যে নির্বাচনের আগে এদের পদত্যাগ করতে হবে, এরা থাকায় ইউনুস সরকারের নিরপেক্ষতা নষ্ট হচ্ছে, দুজনেরই স্বপ্ন ছিল যে তারা দুজনই বিএনপিতে জায়গা পাবেন, কারণ দুজনেরই পরিবার বিএনপি করে। লক্ষ্মীপুরে মাহফুজ আলমের বাবা শুধুমাত্র বিএনপি করেন তাই না, তার দলীয় পদ আছে। কুমিল্লায় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা স্কুল শিক্ষক, তারাও বিএনপি ঘেঁষা পরিবার। তো ধারণা করা হয়েছিল লক্ষ্মীপুর থেকে মাহফুজ আলম আর কুমিল্লা থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিএনপির টিকিট
টিকেটে দাঁড়াবেন। মাহফুজ আলমের ভাই একরকমের ঘোষণাও দিয়ে দিয়েছিলেন। কিন্তু এখন মানে এত পানি গড়ানোর পর এই যে এ দুজনের পেছনে যেহেতু কোনো সমর্থন নাই, জনমানসে এদের প্রতি কোনো ভক্তি, শ্রদ্ধা, সম্মান, স্নেহ কিছু আর অবশিষ্ট নাই, আর এদের বিরুদ্ধে নানা রকম অপরাধ অপবাদের অভিযোগ, তো সেই অবস্থায় বিএনপি আসলে এনসিপির সঙ্গে যেমন জোটে যেতে রাজি হয় নাই, এবং সেই জোটে যেতে রাজি না হওয়ার ফলেই এদেরও বিএনপির টিকিটে নির্বাচন করার যে সম্ভাবনা সেটা ক্রমাগত কমেছে। এবং তারপরেও প্রত্যাশা ছিল, মানে বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তো ভীষণ উচ্চাকাঙ্ক্ষী, তার প্রত্যাশা বিশেষভাবে ছিল যে তিনি ঢাকায় নির্বাচন করবেন এবং ঢাকায় তিনি বিএনপির টিকেটে নির্বাচন করবেন। তিনি হঠাৎই সংবাদ মাধ্যমকে বলে বসলেন যে এনসিপি থেকে নির্বাচন করতে হবে, এমন তো কোনো কথা নাই, কারণ তিনি অন্য কোনো দল থেকেও নির্বাচন করতে পারেন, আর তিনি যেহেতু জাতীয় নেতা হতে চান, জাতীয় পর্যায়ে রাজনীতি করতে চান, কাজেই তিনি কুমিল্লা থেকে নির্বাচন করতে চান না, তিনি ঢাকা থেকে নির্বাচন করবেন। মানে এই ছাত্রদের কাছে আশা করা হয়েছিল নতুন দিনের রাজনীতি, কিন্তু তারা আসলে তার মানে মনে করেন নিজ এলাকায় রাজনীতি করলে জাতীয় পর্যায়ে রাজনীতি করা যায় না। এবং এ কথা বলতে বলতে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই মাসখানেক আগে গিয়ে ঢাকা 10 আসনে ভোটার হলেন, এবং তখনই তিনি বললেন যে স্বতন্ত্র হলেও তিনি ঢাকা 10 আসন থেকেই নির্বাচন করবেন এবং আগামীতে তিনি ঢাকা 10এই থাকতে চান। মাহফুজ আলম এমনকি মানে মঙ্গলবার রাত পর্যন্ত বেচারা নিশ্চিত করতে পারছিলেন না তিনি নির্বাচনে দাঁড়াবেন কিনা, কারণ বিএনপি কিন্তু এখন শক্ত প্রার্থী দিয়ে দিয়েছে লক্ষ্মীপুরে। সেখানে তারা প্রার্থী দিয়েছে বিএনপি জোটের এলডিপি, অলি আহমেদের যে দল, সেখানের এক নেতা শাহাদাত হোসেন সেলিম, তাকে মনোনয়ন দিয়ে দিয়েছে। এলডিপির শাহাদাত হোসেন সেলিম দল ভেঙে বিএনপিতেই যোগ দিয়ে দিয়েছেন এই লক্ষ্মীপুরের আসনটি পাওয়ার জন্য। এখন ওই শাহাদাত হোসেন সেলিমের সঙ্গে এবং ওখানকার জামায়াত প্রার্থীর সঙ্গে দাঁড়িয়ে বা তাদের মধ্যে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবেন মাহফুজ আলম, এটা ভাবার আসলে কোনো জায়গা নাই। আসিফ মাহমুদ সজীব ভুইয়া এখন শোনা যাচ্ছে বিএনপিও পাচ্ছেন না, এনসিপিতেও যেহেতু যেতে পারছেন না, তিনি হয়তো গণ অধিকার পরিষদ, নুরুল হক নুরু, ভিপি নুরুর দল থেকে নির্বাচনে দাঁড়াবেন, কারণ তিনি নাকি কিছুতেই এনসিপিতে যেতে রাজি হচ্ছেন না, তিনি আরেকটু মানে গুরুত্বপূর্ণ কোনো দলে যেতে চান। মানে গণ অধিকার পরিষদ থেকে দাঁড়ালেও যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া 10টা ভোট পাবেন বা ঢাকা 10 আসনের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন থেকে ধানের শীষ দাঁড়িপাল্লাকে ঠেকিয়ে দিয়ে বিজয়ী হয়ে আসতে পারবেন, সেটা ভাববার মতো কোনো কারণ নাই। কারণ দেখেন যতগুলো জরিপ হয়েছে, এমনকি আপনি আপনাকে দিয়ে বিবেচনা করেন, আপনার আশপাশ দিয়ে বিবেচনা করেন, কেউ কি শাপলাকলিতে ভোট দিতে চেয়েছে, কেউ কি গণ অধিকার পরিষদের ট্রাক মার্কায় ভোট দিতে চেয়েছে, এরা আসলে ভোট পাবেন কোথা থেকে? তার মানে এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলমের এই সরকার থেকে পদত্যাগের মাধ্যমে আসলে 2024-এ যে ছাত্রনেতাদের উত্থান ঘটেছিল, সেই ছাত্রনেতাদের রাজনীতির একরকমের অবসান হলো। মন থেকে যারা উঠে গেছেন তারা মিডিয়ায়ও থাকবেন না, তারা ভোটেও থাকবেন না। সন্ত্রাসের চেহারা বাংলাদেশ বিগত 16 মাসে যা প্রত্যক্ষ করেছে তা বিগত 50 বছরের ইতিহাসেও দেখেনি। একথা তো মানবেন আপনারা, ঠিক আছে, না মানুন, তাতে সত্যটা বদলাবে না। কিন্তু বিগত 16 মাসে বাংলাদেশে যত অনিয়মকে নিয়ম হিসাবে চালায় দেওয়া হয়েছে সেগুলো তো স্বীকার করবেন নাকি? ধরুন এই যে 2 চিহ্নিত জুলাই সন্ত্রাসী, যাদেরকে আপনারা কথিত জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসাবে চেনেন, তারা সরকারের উপদেষ্টা হিসাবে প্রায় 15-16 মাস চুরি, চামারি, দুর্নীতি, হেন কোনো কাজ নেই যা করেনি, এবং শেষ পর্যন্ত সকল আইন কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে তারা নির্বাচনেও অংশ নিতে যাচ্ছে। আর ইউনূস মহাজন নিজে যেহেতু কোনো আইন কানুনের তোয়াক্কা করেন না, সেহেতু তিনিও বলেছেন যে যতক্ষণ না তফসিল ঘোষিত হচ্ছে ততক্ষণ তারা উপদেষ্টা থাকবেন। তফসিল যদি আজ ঘোষিত হয় কিংবা তফসিল ঘোষণা যদি পিছিয়ে যায়, তাহলে যে পর্যন্ত তফসিল ঘোষিত না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই পদে থাকবেন। একেবারে বাপের জমিদারি আর কি, যতক্ষণ ইচ্ছে ততক্ষণ থাকো, খাও দাও, চুরিচামারি করো, কেউ কিচ্ছুটি বলবে না। এরই মধ্যে যে যে আসন থেকে নির্বাচন করার সুযোগ আসতে পারে বলে ভেবেছিল, এদের মধ্যে সবচেয়ে নটোরিয়াস দুর্নীতিবাজ সেই আসিফ মাহমুদ সজীব ভুইয়া সেসব জায়গায় 100 কোটি টাকা বরাদ্দ দিয়েছে কোনো নিয়ম কানুনের ধার না ধরেই। দুর্নীতির দায়ে যার জেলে যাওয়ার কথা তাকে ইউনূস মহাজন আশীর্বাদ করে বলছেন, এই 16 মাসের অভিজ্ঞতা দিয়ে আগামীর বাংলাদেশ পরিচালনার জন্য তোমরা তৈরি হও। ভাবা যায় যে পুকুর চুরির অভিযোগ তুলে শেখ হাসিনা সরকারকে উৎখাত করা হলো,
বিগত 16 মাসে এরা যে মহাসাগর পরিমাণ চুরি চামারি আর দুর্নীতি করেছে তার প্রমাণ খোঁজার জন্য বেশি দূর যাওয়ার দরকার নেই। স্থানীয় সরকার কিংবা ক্রীড়া মন্ত্রণালয়ের চেয়ার টেবিলও এসব কাজের সাক্ষ্য দেবে। ও হ্যাঁ, সেই AK-47 রাইফেলটা কোথায় বলেন? সেটা কিভাবে কেনা হয়েছিল? কার টাকায়? সরকারের টাকায় নাকি আসিফের নিজের টাকায়? আর আসিফ এত টাকা পেল কোথায়? যে একটা ইউনিভার্সিটির ক্যান্টিনে খাওয়ার যার টাকা ছিল না, সে কিভাবে AK-47 রাইফেল কিনেছিল বলেন তো? সরকারের যদি হয়ে থাকে সেই রাইফেল, সরকার কেন আসিফকে এই AK-47 কিনে দিল? আর কত প্রশ্ন করব বলেন? দেয়ালের সামনে দাঁড়ায় এসব প্রশ্ন করলে উত্তর পাওয়া যেত, কিংবা হয়তো প্রতিধ্বনি অন্তত পাওয়া যেত। কিন্তু ইউনূসের এই সরকারের কাছে কোনো প্রশ্ন করে তো কোনো উত্তর পাবেন না। যা হোক, তফসিল ঘোষিত হওয়া মাত্রই এই 16 মাসে হাজার কোটি টাকা কামানো আসিফ কিংবা অল্প কিছু কামানো মাহফুজ আলম সরকার থেকে বেরোনোর পর কি করবে তা নিয়ে মানুষ আলাপ করছে। আমি যদিও মনে করি যে তারা আর কি করবে, সন্ত্রাস চালাবে, হয় মানুষ খুন করবে, নয় চুরি ডাকাতি করবে। তবে কেউ কেউ মনে করেন যে এই দুই দুর্নীতির বস্তাকে নাকি কোনো কোনো রাজনৈতিক দল নেওয়ার কথা ভাবছে, বা এরাই নাকি আবার যোগাযোগ করছে সেসব রাজনৈতিক দলগুলোর সঙ্গে। চলুন তো জানার চেষ্টা করি এই দুর্নীতির বস্তাগুলো, এই লায়াবিলিটিদের কারা নেবে এবং কেন নেবে। গতকাল রাতেই যখন এই ভিডিওটি রেকর্ড করছিলাম তখনই মনে হলো দেশে বিরাট চমকপ্রদ কিছু একটা ঘটে গেছে, যা সত্যি হলে নাকি রাজনীতিতে বড়সড় মোড় ঘোরানোর মতো ব্যাপার হয়ে যেতে পারে। চ্যানেল 24 এই খবরটা নিশ্চিত করছে। খবরটা ঘুরে ফিরে আসছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়েই। সন্ধ্যায় তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন, আর তারপর থেকেই প্রশ্ন তার গন্তব্য কোথায়, বিএনপি, এনসিপি নাকি অন্য কোথাও। এনসিপিতে তিনি যাচ্ছেন না, এটা এখন দিনের আলোর মতো নাকি পরিষ্কার, কারণ নেতৃত্বের দ্বন্দ্বটা খুব স্পষ্ট। তাকে সাংগঠনিক এবং নির্বাচনী দায়িত্ব দেওয়ার একটি সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির আপত্তিতে সেই পদ বন্ধ হয়ে যায়। এমনকি নাসিরউদ্দিন পাটোয়ারি নিজে হুমকি দিয়ে বলেছিলেন তিনি পদত্যাগ করবেন যদি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এনসিপিতে আসেন। আর এই পরিস্থিতি নাকি নিশ্চিত করে দেয় সজীব ভুঁইয়ার এনসিপিতে যোগ দেওয়া সম্ভব হচ্ছে না বা যাওয়া হচ্ছে না। গোপন খবর হলো এনসিপি মনে করে যে এই দুর্নীতির বস্তা যদি এনসিপিতে যায় তাহলে এনসিপি নামের কিংস পার্টি এই 16 মাসে যেটুকু এগিয়েছিল এই পাপের বোঝা যোগ দিলে ঠিক তার 10 গুণ পিছিয়ে মাটির নিচে ঢুকে যাবে। আর নাহিদ কিংবা নাসিরউদ্দিন পাটোয়ারির জায়গা দখল করে নিতে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 1 মিনিটও দেরি করবে না। একেবারে আওয়ামী লীগের মুশতাকের চরিত্র নিয়ে তিনি আবির্ভূত হয়েছেন বাংলাদেশের রাজনীতিতে বলে সকলে মনে করে থাকেন। কিন্তু খবরটি ছড়াতে না ছড়াতে গত রাতেই এই খবর আবার নতুন এক মোড় নেয়। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান গণমাধ্যমকে নিশ্চিত করেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গণ অধিকার পরিষদে যোগ দিতে চান। প্রশ্ন হচ্ছে, এটা কি হঠাৎ সিদ্ধান্ত নাকি পরিকল্পনার একটা অংশ? তিনি কি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে আসছেন রাশেদ খানের জায়গা দখল করতে? রাশেদ খান বলছেন আসিফ মাহমুদকে সম্মানজনক পদ দেওয়া হবে। তিনি আগেও এই দলের সঙ্গে যুক্ত ছিলেন, তাই তাকে ফেরানো নিয়ে নেতৃত্ব পর্যায়ে নাকি ইতিবাচক, যদিও চূড়ান্ত কিছু হয়নি। প্রশ্ন হলো, নুরুল হক নুরুর দলটি যে এই দুর্নীতির জাহাজকে দলে ঢোকালে বিপদে পড়বে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু নুরু হয়তো মনে করছেন যে আসিফ দলে ঢুকলে কিছু পয়সা আসবে, তার সাথে নির্বাচনের সেটি কাজে লাগাবেন তিনি। কিন্তু আসিফের মতো এই ধুরন্ধরের হাত গলে পয়সা পড়বে বলে মনে করার কোনো কারণ আছে? নেই। এখন সব প্রশ্নকে ছাপিয়ে সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে ঢাকা 10 আসনকে নিয়ে। সজীব ভুঁইয়া এই আসন থেকে নির্বাচন করতে চান। গণ অধিকার পরিষদ যেহেতু বিএনপির সঙ্গে জোট করতে পারে, তাহলে কি বিএনপি ঢাকা 10 আসনটি সজীব ভুঁইয়ার জন্য ছাড়বে? যদি ছাড়ে তাহলে আগে ঘোষিত বিএনপির প্রার্থীর কি হবে? তিনি বসে থাকবেন? তিনি স্বতন্ত্র দাঁড়ালেও তো সজীব ভুঁইয়া পাশ করবে না। আরেকটা হিসাব হচ্ছে, গণ অধিকার পরিষদের আসন সংখ্যা কি 2 থেকে 3-এ উঠবে? নুরুল হক নূর, রাশেদ খান, এবার যুক্ত হবেন সজীব ভুঁইয়া, 3 জনের জন্য বিএনপি 3টা আসন ছেড়ে দেবে? রাজনীতির সমীকরণ এত সোজা না তো। মাত্র কয়েক ঘন্টায় এক দলে পদত্যাগ, অন্য দলে যাওয়ার সম্ভাবনা, সব মিলিয়ে রাজনীতি আসলে বদলাতে পারে। পরিস্থিতি আরো জটিল হচ্ছে। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নামের এই দুর্নীতির বস্তা হয়তো এবার অঢেল টাকা হাতে নিয়ে বিভিন্ন দলের দুয়ারে দুয়ারে ঘুরবে, আমাকে নাও, আমাকে নাও, আমার কাছে টাকার খনি আছে। দেখা যাক কে তাকে নেয়, এই বস্তা কে নেয়। আসলে এবার মাস্টার মাইন্ড মাহফুজের দিকে একটু তাকাই, তারপরে শেষ করি এইসব প্যাচাল। মাহফুজ আলম কোথায় যাচ্ছেন? তিনি কি বিএনপিতে যাচ্ছেন? আগের লক্ষ্মীপুর 1 আসনে কি তাকে দেওয়া হবে? তফসিল ঘোষণার আগেও বড় খবর আসছিল যে তাকে দেওয়া হচ্ছে এই লক্ষ্মীপুর 1 আসন, কিন্তু সেটা তো আসলে এলডিপি থেকে যোগ দেওয়া একজন নেতাকে দিয়ে দেওয়া হয়েছে। মোট কথা দুজনেই নিজের আসন নিশ্চিত করতে যে পথটা সবচেয়ে সুবিধাজনক সেটা নিতে চলেছেন, আসিফ এবং মাহফুজ। রাজনীতিতে একদিনেই
কত কিছু বদলে যায়। আজকের ঘটনায় তার সবচেয়ে বড় প্রমাণ। কিন্তু এই মাস্টার মাইন্ড গত 16 মাসে কি করলো, মানে মাহফুজের কথা বলছি এবার, তার তো একটা হিসেব থাকতে হবে, হবে না? মানে তারা নাকি নিজেদের আয় ব্যয়ের হিসেব দিয়েছে। কোথায় দিয়েছে সে হিসেব আপনি দেখেছেন? আমি দেখিনি, তবে দেখতে চাই। জনসম্মুখে প্রকাশ হোক এসব। আর এই যে বিরাট মাথাওয়ালা মাহফুজ আলম 16 মাসে অন্তত 16টি স্ট্যাটাস দিয়ে তার মধ্যে থেকে 10টি মুছে দেওয়া ছাড়া আর কোনো কাজ করেছেন বলে আপনি জানেন কি? ও হ্যাঁ, শোনা যাচ্ছে টিভি লাইসেন্স দিয়ে তিনি বেশ কিছু কামিয়ে নিয়েছেন। হোক তা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার তুলনায় সামান্য, কিন্তু কামিয়েছেন তো বটেই। এখন এই 2 বস্তার ভার কে লইবে? কে লইবে মোর কার্য, কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি। আমি ভালো মতো আবৃত্তি করতে পারলাম না, হয়তো ভুলও হলো, কিন্তু নিরুত্তর ছবি আমরা। এই বস্তা কে নেবে? এই বস্তার ভার কে লইবে? দুর্নীতির বস্তার ভার AK-47। আমি ওটার নাম দেই, মানে রাইফেল সজীব, রাইফেল ভুঁইয়া, AK ভুঁইয়া, AK-47 ভুঁইয়া, যে নামেই ডাকুন, সত্য তো বদলাবে না। সতর্ক এবং চতুর 2 ছাত্র উপদেষ্টা। নির্বাচনের তোড়জোড় শুরু হয়ে গেছে। আজ 10 ডিসেম্বর। আজকে নির্বাচনে শুরু হবার যে তোড়জোড়গুলোর বেশ কিছু ঘটনা আজকে ঘটবে। যেমন তফসিল ঘোষণার আগে কিছু রেওয়াজ থাকে, সেই রেওয়াজগুলো আজকে ঘটতে যাচ্ছে। আমাদের যে ভিডিওটা যখন প্রচার হচ্ছে তখন 10 ডিসেম্বর বেলা 12টা, ততক্ষণে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল বঙ্গভবনে অবস্থান করছেন এবং বিকেল নাগাদ বেতার এবং টেলিভিশনে প্রধান নির্বাচন কমিশনের ভাষণ রেকর্ড করা হবে এবং ভাষণটি আজকেই সন্ধ্যার পরে প্রচারিত হতে পারে, যে ভাষণে নির্বাচনী রোডম্যাপ, নির্বাচনের তারিখ, তফসিল ঘোষণা করা হবে, দিন তারিখ, কবে মনোনয়নপত্র উত্তোলন, কবে জমাদান ইত্যাদি নির্বাচনী প্রচারণা। সোজা কথা, নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করা হচ্ছে। এবং যেটি জানা গেছে যে আগামী 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার নির্বাচনের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। আমি মূলত যে বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি, যে আপনারা জানেন যে উপদেষ্টা পরিষদে 2 জন সমন্বয়ক, এখন তারা সরকারের উপদেষ্টা। এই 2 জন অত্যন্ত সতর্ক এবং অত্যন্ত চতুর। 2 জনের মধ্যে একজন, যিনি নির্বাচন করবেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা। তিনি আজকে একটি সংবাদ সম্মেলন ডেকেছেন এবং মূলত তার এই সংবাদ সম্মেলন ডাকাটা নিশ্চয়ই একটা শোডাউন করা। আমি আজকে থেকে পদত্যাগ করছি, তিনি পদত্যাগ করবেন এবং তিনি তার এলাকা থেকে নির্বাচন করবেন না, তিনি ঢাকা থেকে, ঢাকা 10 ধানমন্ডি এলাকা থেকে নির্বাচন করবেন, এমনটাই শোনা যাচ্ছে। এবং তার যে দল, তিনি যে প্ল্যাটফর্ম থেকে, ছাত্রদের প্ল্যাটফর্ম থেকে উঠে এসেছেন, সেখানেও তিনি থাকবেন কিনা এখন পর্যন্ত সন্দেহ আছে। সোমবার দিবাগত মধ্যরাত, মঙ্গলবার প্রায় ভোর পর্যন্ত গতকাল তাদের মাহফুজ আলমের বাসভবনে হেয়ার রোডে তাদের আলাপ আলোচনা হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একান্তভাবে চান যে এনসিপি বিএনপির সাথে জোটগতভাবে ইলেকশন করবে। এমনকি যদি সেটা নাও হয়, এনসিপি যদি বিএনপির সাথে জোট না হয়, বিএনপি যদি না চায় বা এনসিপির সাথে কোনোভাবে মিলল না, তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিএনপিতে যোগদান করতে পারেন, এমনটাই শোনা যাচ্ছে। আমি শিরোনামটা বলেছি প্রচন্ড সতর্ক এবং চতুর 2 উপদেষ্টা। প্রাসঙ্গিকভাবেই বলা যায় যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বুঝতে পারছেন যে এনসিপির অবস্থাটা কি, এককভাবে তো কোনো কিছু করা সম্ভব না। এই জন্য বিএনপি যেহেতু বড় রাজনৈতিক দল, তাদের উপরে ভর করতে চাইছেন। এমনকি বিএনপিতে যদি এনসিপি ভর নাও করে, তাহলে যে প্ল্যাটফর্ম থেকে আজকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই জায়গায় এসেছেন, সেই প্ল্যাটফর্ম প্রয়োজনে ত্যাগ। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার প্ল্যাটফর্ম তো হওয়ার কথা এনসিপি, কিন্তু বিএনপির সঙ্গে জোটগতভাবে নির্বাচন না করলে তিনি বিএনপিতে যোগদান করবেন। বিএনপি যদি আশ্বস্ত করে যে সজীব ভুঁইয়াকে ধানমন্ডি 10 থেকে
মনোনয়ন দেওয়া হবে, তাহলে সে বিএনপিতে যোগদান করবেন। অর্থাৎ একবার চিন্তা করুন যে কতটা সতর্ক এবং কতটা চতুর আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা গত বছরের জুলাই আগস্টে সরকারি চাকরিতে কোটা আন্দোলন করে পরবর্তীতে সরকার রাজনীতিবিদ হয়ে গেছেন। তাদের কোটা আন্দোলনটা তো সেখানেই শেষ হয়ে যাওয়ার কথা, তাদের চাকরিতে যাওয়ার কথা। কিন্তু না, আসিফ মাহমুদ সজীব ভুইয়া পুরো প্ল্যাটফর্মটা ব্যবহার করে মূলধারার রাজনীতিতে আসতে চাইছেন। এ কারণেই বলছি যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া প্রচন্ড সতর্ক এবং চতুর। একই সাথে আর একজন উপদেষ্টা মাহফুজ আলম, তিনিও প্রচন্ড সতর্ক এবং চতুর। তিনি, যেটি শোনা যাচ্ছে, তিনি হাল হকিকত বুঝে ফেলেছেন যে এনসিপির হয়ে নির্বাচন করে কোনো লাভ হবে না। এই জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন, যেটি জানা যাচ্ছে, যে তিনি নির্বাচন করবেন না, তিনি শেষ পর্যন্ত সরকারে থাকবেন। এটিও তার সতর্কতা এবং চাতুরতার একটা পরিচয়। তবে এটি বলতেই হয় যে এই দুই উপদেষ্টা যথেষ্ট সতর্ক এবং চতুর, এবং এই দুই উপদেষ্টার একজন পদত্যাগ করার সম্ভাবনা নেই। একজন পদত্যাগ করবেন, কিংবা দুইজনই যদি পদত্যাগ করেন শেষ মুহূর্তে কোনো কারণে, আজকে কালকেই এটি জানা যাবে। দুইজনই যদি পদত্যাগ করেন, এই পদত্যাগ করা উপদেষ্টাদের দায়িত্ব কে নেবেন? নতুন করে কি উপদেষ্টা নিয়োগ হবে? এমনটাও জানা যাচ্ছে যে উপদেষ্টা নতুন করে নিয়োগ হবে না, যারা দায়িত্বপ্রাপ্ত আছেন এই মুহূর্তে তাদেরই ভাগ বাটোয়ারা করে দেওয়া হবে। এর মধ্যে নাম শোনা যাচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন, আদিলুর রহমান, সৈয়দ রিজওয়ানা হাসান। এই তাদের তিনজনের মধ্যে এই দুই উপদেষ্টা যে মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পালন করছিলেন ভাগ বাটোয়ারা করে দেওয়া হবে। যাই হোক, সেটি ভিন্ন বিষয়, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা দুই উপদেষ্টাকে, ছাত্র উপদেষ্টাকে, যে প্ল্যাটফর্ম মাড়িয়ে আজকে এই জায়গায়, যে প্ল্যাটফর্মের উপর ভর করে আজকে এই জায়গায়, সেই জায়গা বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুইয়া প্রয়োজনে ত্যাগ করবেন। তিনি মূলধারা, বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল তো আওয়ামী লীগ, বিএনপি, তিনি বিএনপির রাজনীতির সঙ্গেও যুক্ত হবার একটা চিন্তা ভাবনা করছেন। তাহলে তার প্ল্যাটফর্মটি, তার ব্যবহারের জায়গাটি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সমন্বয়ক, এবং সমন্বয়কদের নতুন রূপায়ণ রাজনৈতিক দল এনসিপি, এনসিপিও ত্যাগ করতে প্রস্তুত আছেন। এমন চতুর, এমন সতর্ক, আপনার আমার বাংলাদেশের কি হবে আপনি বুঝুন। যা কিছু হওয়ার তাদের হবে। আমি এই কথাগুলো এই জন্যই বলছি যে সতর্ক হওয়া ভালো, চতুর হওয়া ভালো, কিন্তু তুমি বাবা এনসিপি থেকে, তুমি বাবা সমন্বয়ক থেকে আজকে এই জায়গায় এসছো, মুহূর্তের মধ্যে ভোল পাল্টে আর একদিকে চলে যাচ্ছ, এটি নিয়ে আমার প্রশ্ন। তাদেরকে ফেলে দিয়ে এটি নিয়ে আমার প্রশ্ন। যাই হোক, কি ঘটতে যাচ্ছে আমরা নিশ্চয়ই দেখব। আমরা অপেক্ষা করছি এবং দেখছি আজকে কালকে এদের ব্যাপারে একটা সিদ্ধান্তে আসবে। তারা নিজেরাই আসবে, সরকার আসবে, দেশ আসবে।